আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের তৃতীয় অধ্যায় কোষ পরিভ্রমণ। এই অধ্যায়টির গত পর্বে আমি এখান থেকে শেষ করেছি। এখন এখান থেকেই শুরু করব। তাহলে চলুন শুরু করা যাক। তৃতীয় সেশনের এখানে একটি কাজ দেওয়া আছে। কাজটি হলো এরপর পূর্ব পরিকল্পনা অনুযায়ী দুই দল এবং অন্যান্য উপদলের সদস্যরা মেঝেতে পাশাপাশি উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের মডেল এবং নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিডের মডেল উপস্থাপন করো। এখানে উদ্ভিদ কোষ, প্রাণী কোষ, নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিকের মডেল তৈরি করতে বলা হয়েছে। এই কাজটি করার জন্য তোমাদের অনুসন্ধানী বইটি ভালো করে দেখে নিতে হবে। তারপরও কিভাবে করবা আমি এখন এই কাজটির উত্তর দেখিয়ে দিচ্ছি। মডেলগুলো যেভাবে তৈরি করবা, এখানে প্রথমে আমি উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের মডেল দুটি দেখিয়ে দিচ্ছি। এটি কিন্তু তোমাদের বিজ্ঞান অনুসন্ধানী বই থেকে নেওয়া হয়েছে। এরপরে নিউক্লিয়াসের মডেলটি কিভাবে তৈরি করবা এটিও তোমাদের অনুসন্ধানী বইয়ে রয়েছে। এরপরে মাইটোকন্ড্রিয়ার মডেলটি এভাবে তৈরি করবা, এটিও অনুসন্ধানী বইয়ে রয়েছে। এরপরে প্লাস্টিডের মডেলটি যেভাবে তৈরি করবা এটিও তোমাদের অনুসন্ধানী বইয়ে রয়েছে। এভাবেই মডেল তৈরি করবা। এরপরে আসি 38 পৃষ্ঠায়। 38 পৃষ্ঠার এই বিষয়গুলো পড়ার পরে এখানে দুইটি কাজ দেওয়া আছে। সরাসরি আমি কাজ দুইটিতে আসতেছি। প্রথম কাজটি হলো কোন কোন উপাদান উদ্ভিদ ও প্রাণী দুই ধরনের কোষেই থাকে। এবার বলা হয়েছে কোন কোন উপাদান উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের মধ্যে থাকে, আবার বলা হয়েছে এদের কাজ কী। এর উত্তরটি এই প্রশ্নটির উত্তর অনেক বড় হয়। এখানে আমি প্রতিটা উপাদানের একটি করে কাজ উপস্থাপন করেছি। এখানে উত্তরটি হচ্ছে গোলজি বডি, কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস, আন্তঃপ্লাজমীয় জালিকা, মাইটোকন্ড্রিয়া। এই উপাদানগুলো উদ্ভিদ ও প্রাণী দুই ধরনের কোষেই থাকে। এদের কাজ হলো গোলজি বডি। প্রথমে গোলজি বডির কাজ, এখানে আমি শুধুমাত্র একটি কাজ উপস্থাপন করেছি। এক এনজাইম ও হরমোন সহ বিভিন্ন বিপাকীয় দ্রব্য ক্ষরণ ও নিঃসরণ করে। এরপরে কোষ ঝিল্লির কাজ কি? কোষকে ঘিরে একটা রক্ষণশীল আবরণের মতো কাজ করে। এরপরে সাইটোপ্লাজম বিপাকীয় কার্যাবলী পরিচালনা করে, রেশন প্রক্রিয়ায় সৃষ্ট বর্জ্য পদার্থ নিষ্কাশন করে। এরপরে নিউক্লিয়াসের কাজ কি? কোষের সব ধরনের কার্যকলাপের নিয়ন্ত্রণ কেন্দ্র, প্রোটিন ও আরএনএ সংশ্লেষণ ও সংরক্ষণ করে। এরপরে আন্তঃপ্লাজমীয় জালিকা প্রোটিন সংশ্লেষণ, লিপিড বিপাক ও অন্যান্য কোষীয় প্রক্রিয়ায় অংশ নেয়। মাইটোকন্ড্রিয়া শ্বসন প্রক্রিয়ায় কোষের ভেতরে থাকা গ্লুকোজ অণু ভেঙে জীবের ব্যবহারযোগ্য শক্তি উৎপন্ন হয় বা শক্তি উৎপন্ন করে। এভাবে প্রথম প্রশ্নটির উত্তর করবা। এরপরে দ্বিতীয় প্রশ্নটি হলো কোন কোন উপাদান শুধু উদ্ভিদ বা শুধু প্রাণী কোষেই থাকে, এদের কাজ কী। এখন উদ্ভিদ কোষে কোন কোন অঙ্গাণুগুলো শুধু থাকে আর প্রাণী কোষে কোন কোন অঙ্গাণুগুলো থাকে। এখন এই প্রশ্নটির উত্তর হলো ক্লোরোপ্লাস্ট, কোষ প্রাচীর, কোষ গহ্বর। এই উপাদানগুলো শুধু উদ্ভিদ কোষে থাকে। এদের কাজ হলো ক্লোরোপ্লাস্ট সালেক সংশ্লেষণের মাধ্যমে শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করা। আমি শুধুমাত্র একটি কাজ দিয়েছি, যেটি কাজটি গুরুত্বপূর্ণ সেই কাজটি। আর যদি 4-5টা করে কাজ দিতাম তাহলে অনেক বড় উত্তর হইতো। এখানে যেহেতু জায়গা হবে না সেজন্যই আমি একটি কাজ দিয়েছি। এরপরে কোষ প্রাচীর, কোষের সুনির্দিষ্ট আকৃতি দান করা। এরপরে কোষ গহ্বর, বজ্র পদার্থ ধারণ করা, কোষস্থ পানি ধারণ করা। এরপরে এটি গেল উদ্ভিদ কোষের ক্ষেত্রে। এবার আসি প্রাণী কোষের ক্ষেত্রে। লাইসোজোম, সেন্ট্রোজোম এই উপাদানগুলো শুধু প্রাণী কোষেই থাকে। যে দুইটি উপাদান শুধু প্রাণী কোষেই থাকে, একটা লাইসোজোম আর একটা হচ্ছে সেন্ট্রোজোম। এদের কাজ হলো লাইসোজোম ফ্যাগোসাইটোসিস ও পিনোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে। এটি হচ্ছে কার কাজ? লাইসোজোমের কাজ। আর এটি হচ্ছে সেন্ট্রোজোমের কাজ, হচ্ছে সিন্ট্রল যন্ত্র। বিভিন্ন ধরনের ফ্ল্যাজেলা সৃষ্টিতে সেন্ট্রোজোমের ভূমিকা আছে। এভাবেই এই দুটি কাজের উত্তর করবা। এরপরে আসি অপর পৃষ্ঠায়। অপর পৃষ্ঠা 39 পৃষ্ঠায় এখানে একটি বাড়ির কাজ দেওয়া আছে। বাড়ির কাজের এখানে বলা হয়েছে নিচের ভেন ডায়াগ্রামে উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের অঙ্গাণুর মধ্যে মিল অমিলগুলো লেখো।
এখন মিল অমিলগুলো লিখতে বলছে। এখানে আমরা ডায়াগ্রামের ক্ষেত্রে জানি এইখানে এই যে মাঝখানে যে বস্তুটা হচ্ছে এটি মানে দুইটির মধ্যেই রয়েছে, মানে দুইটি বৃত্তের মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি, মানে উদ্ভিদ কোষ আর প্রাণী কোষের মধ্যে আছে। আর এটা হচ্ছে যে উদ্ভিদ কোষের মধ্যেই শুধু, আর এটি হচ্ছে প্রাণী কোষের মধ্যেই শুধু। তাহলে উদ্ভিদ কোষে ক্লোরোপ্লাস্ট, কোষ প্রাচীর, কোষ গহ্বর, আর দুটোর মধ্যেই গোলজি বডি, কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস, আন্তঃপ্লাজমীয় জালিকা, মাইটোকন্ড্রিয়া, এরপরে লাইসোজোম, সেন্ট্রোজোম। এটি একটু আগেই যে প্রশ্ন দুটি রয়েছিল এই প্রশ্ন দুটির মধ্যেই কিন্তু করা হয়েছে। এরপরে চতুর্থ সেশন। চতুর্থ সেশনের এখানে বলা হয়েছে কোষ পরিভ্রমণ তো শেষ হলো। তোমরা গত কয়েক সেশনে কোষের গঠন ও কাজ সম্পর্কে অনেক কিছু জেনেছো, কিন্তু ভেবে দেখেছো কি জীব বড় হয় কিভাবে? আমাদের ত্বক কেটে গেলে আবার কিছুদিন পর সেরে গিয়ে সেখানে নতুন ত্বকের সৃষ্টি হয় কিভাবে? এসব প্রশ্নের উত্তর জানবে এই সেশনে। এখন এই যে প্রশ্নগুলো করা হয়েছে এইগুলোর উত্তর করতে হবে। তাহলে চলো এর উত্তর শিটে। এই কাজটির উত্তর যেভাবে করবা। উত্তর: প্রতিটি জীব অসংখ্য কোষ দ্বারা গঠিত। শুক্রাণু ও ডিম্বাণু মিলনের মাধ্যমে জাইগোট বা ভ্রূণ গঠন করে। ভ্রূণ এককোষী কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি কোষ থেকে দুটি, দুটি থেকে চারটি, চারটি থেকে আটটি, এভাবে অসংখ্য কোষ সৃষ্টি করে। তাই কোষ বিভাজন প্রক্রিয়ায় জীবের দেহ বৃদ্ধি ঘটে এবং ছোট জীব থেকে বড় জীবে পরিণত হয়। এর পরের প্রশ্নটির উত্তর হলো, আমাদের ত্বক কেটে গেলে আবার কিছুদিন পর সেরে গিয়ে সেখানে নতুন ত্বকের সৃষ্টি হয়। এটি মূলত মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে। মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় দেহ কোষের বৃদ্ধি ঘটে। তাই কোনো অংশ কেটে গেলে সেখানে কোষ ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু ক্ষতিগ্রস্ত কোষের আশেপাশে কোষ দ্রুত মাইটোসিস কোষ বিভাজন সম্পূর্ণ করে কাটা অংশ বা ক্ষতস্থান পূরণ করে থাকে। এভাবে এই প্রশ্ন দুটির উত্তর লিখবা। এরপরে এই বিষয়গুলো পড়বা। এবার আসি 40 পৃষ্ঠায়। 40 পৃষ্ঠার শুরুতে একটি কাজ দেওয়া আছে। কাজটি হলো, এবার কি লিখে অথবা বলে কিংবা অন্য কোনোভাবে বোঝাতে পারবে জীবের স্বাভাবিক প্রজনন ও বৃদ্ধির জন্য স্বাভাবিক কোষ বিভাজন কেন গুরুত্বপূর্ণ? তাহলে চলো এই কাজটির উত্তর শিটে। কাজটির উত্তর যেভাবে লিখবা। উত্তর: কোষ বিভাজন প্রক্রিয়ায় জীবের দৈহিক কোষ ও প্রজনন কোষের সংখ্যা বৃদ্ধি পায়। মাইটোসিস প্রক্রিয়ায় একটি থেকে দুটি, দুটি থেকে চারটি, এভাবে কোষের বৃদ্ধি ঘটে। সংখ্যা বৃদ্ধি করার প্রক্রিয়ায় একটি নির্দিষ্ট পর্যায়ে কোষের মৃত্যু ঘটে। এভাবে জীবের কোষ সংখ্যার একটি ভারসাম্য রক্ষা হয়। কিন্তু কোনো কারণে যদি কোষের মৃত্যু না ঘটে অথচ নতুন কোষ তৈরি হতে থাকে, তাহলে শরীরে টিউমার সৃষ্টি হতে পারে, যা এক পর্যায়ে ক্যান্সারের রূপ নেয়। আবার মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে জনন কোষে নির্দিষ্ট সংখ্যক ক্রোমোজোম বিদ্যমান থাকে। যদি কোষে স্বাভাবিকের থেকে বেশি বা কম ক্রোমোজোম থাকে, তবে এ সকল জনন কোষ থেকে অস্বাভাবিক বৈশিষ্ট্যসম্পন্ন সন্তান জন্ম নেবে। উপরিক্ত আলোচনা থেকে বলা যায় যে জীবের স্বাভাবিক প্রজনন ও বৃদ্ধির জন্য স্বাভাবিক কোষ বিভাজন খুবই গুরুত্বপূর্ণ। এভাবে এই কাজটির উত্তর করবা। এরপরে এই অধ্যায়ের সর্বশেষ কাজে আসি। সর্বশেষ কাজ হলো ফিরে দেখা। ফিরে দেখার এখানে দুটি প্রশ্ন রয়েছে, এই প্রশ্ন দুটির উত্তর করতে হবে। প্রথম প্রশ্নটি হলো, দলে সবার সাথে কাজগুলো করতে তোমার কেমন লেগেছে? নতুন কি শিখলে এই শিখন অভিজ্ঞতার মধ্য দিয়ে? এর উত্তর হচ্ছে, দলে সবার সাথে কাজগুলো করতে আমার দারুণ ভালো লেগেছে। এই শিখন অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমরা নতুন যে সকল বিষয় শিখলাম তা হলো: 1. উদ্ভিদ কোষ ও প্রাণী কোষ সম্পর্কে জানলাম। 2. কিভাবে কোষ মডেল তৈরি করা যায় তা শিখলাম। 3. কোষের বিভিন্ন অঙ্গাণু সম্পর্কে ধারণা লাভ করলাম। 4. উদ্ভিদ ও প্রাণী কোষের মধ্যে মিল অমিল সম্পর্কে জানলাম। 5. স্বাভাবিক ও অস্বাভাবিক কোষ বিভাজন সম্পর্কে জানলাম। এর পরের প্রশ্নটি হলো, কোষের কোন বিষয়টি তোমার সবচেয়ে চমকপ্রদ লেগেছে? এর উত্তর হচ্ছে, বিভিন্ন জীব দেখতে ভিন্ন হলেও তাদের দেহ গঠন ও কার্য সম্পন্নকারী কোষসমূহের মৌলিক উপাদান একই ধরনের। কোষের এই বিষয়টি আমার কাছে সবথেকে চমকপ্রদ মনে হয়েছে। এককোষী জীব একটি মাত্র কোষ দ্বারা গঠিত, যাদের অণুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না। আবার আমরা খালি চোখে যে সকল জীব দেখতে পাই তারা বহুকোষী।
বহুকোষী জীব অসংখ্য কোষের সমন্বয়ে গঠিত। এককোষী বা বহুকোষী যে কোনো জীব দেখতে ভিন্ন হলেও এদের গঠন ও কার্য সম্পন্নকারী কোষসমূহের মৌলিক উপাদান একই ধরনের। সকল জীবের কোষেই শর্করা বা কার্বোহাইড্রেট, লিপিড ও প্রোটিন নামক জৈব অণু দ্বারা গঠিত। এভাবেই ফিরে দেখার এই দুটি কাজের উত্তর লিখবা। তাহলে এই ছিল তৃতীয় অধ্যায় কোষ পরিভ্রমণ এর সম্পূর্ণ উত্তর। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।